শত শত তরুণদের প্রাণ বিসর্জনের মধ্য দিয়ে এই দ্বিতীয় স্বাধীনতার পর অর্থনীতির এই বেহাল দশার থেকে বাংলাদেশ কি আবার ঘুরে দাঁড়াতে পারবে? এটা সময়ের এক কঠিন প্রশ্ন। চলুন চ্যালেঞ্জ আর সুযোগের এক তুলনা করে দেখা যাক, আদৌ কি আমাদের সোনালী স্বপ্ন দেখা বাস্তব হবে, নাকি আমরা অস্তিত্ব হারাবো নিজ ভূমিতে। স্বাধীনতার পর থেকে নিয়ে দেশে নানান সময় নানান বিপর্যয় এসেছে, কখনো প্রাকৃতিক বন্যা, খরার মতো দুর্যোগ, আর কখনো মানব সৃষ্ট অগ্নিসন্ত্রাস, অ্যাসিড নিক্ষেপ, স্বৈরাচার সরকারের মতো নানান অপশক্তি। অতীত বিশ্লেষণে দেখা যায় সব কঠিন পরিস্থিতি সামাল দিয়ে উঠেছিল দেশ। কিন্তু 2024-এ আওয়ামী ফ্যাসিস্ট সরকার দেশ থেকে পলায়নের পর আমরা যে আবার স্বাধীনতা পেয়েছি আর উল্লাস করছি, তার আরেক পাশে আছে কালো এক অধ্যায়, যা যে কোনো সময় এই উল্লাসকে গ্রাস করে ফেলতে পারে। ধারাবাহিকভাবে প্রথমে বর্তমান অবস্থা, পরে চ্যালেঞ্জেস, আর শেষে থাকছে মুক্তির পথ নিয়ে আজকের ভিডিও। বাংলাদেশের প্রাচীন এক রাজনৈতিক সংগঠন বাংলাদেশ আওয়ামী লীগ। মুক্তিযুদ্ধে দলের অবদান থাকলেও এই সর্বশেষ শেখ হাসিনা সরকার শেষ পর্যন্ত অন্তর্বর্তীকালীন সরকারের জন্য 18.5 লাখ কোটি টাকার ঋণ রেখে বিদায় নিয়েছে, যা বর্তমান বাজেটের 3 গুণের সমান। আওয়ামী লীগ সরকারের 1.5 দশকে খেলাপি ঋণ বেড়েছে প্রায় 1,90,000 কোটি টাকা। আর বিগত 2 বছর থেকে দেশের রিজার্ভে ডলার সংকট তো আছেই। সরকারের প্রত্যক্ষ এবং পরোক্ষ সহায়তায় হাজার হাজার কোটি টাকা অবৈধভাবে বিদেশে পাঠিয়ে আর নামে বেনামে ব্যাংক থেকে ঋণ নিয়ে আত্মসাৎ করেছে হযরত শেখ হাসিনা সরকারের উচ্চ মহলের অনেক দরবেশরূপী আওয়ামী বাটপাররা। সালমান এফ রহমান উরুফে দরবেশ সাহেব আর এস আলম গ্রুপ, এই দুইজন মনে হয় সবচেয়ে বড় অঙ্কের টাকা ব্যাংক থেকে নামে বেনামে ঋণ নিয়ে মেরে দিয়েছে। শুধু এস আলম গ্রুপ ব্যাংক ও আর্থিক খাত থেকে নামে বেনামে প্রায় 2 লাখ কোটি টাকার ঋণ নিয়েছে। তা কিভাবে উদ্ধার করা হবে তা অবশ্য এখনো চূড়ান্ত করতে পারেনি বাংলাদেশ ব্যাংক। বুঝেন, দেশের অর্থনীতির এই বেহাল দশা আসলেই কি ভাবার বিষয় নয়? এই থালাবিহীন ঋণের বোঝা মাথায় নিয়ে ডক্টর ইউনূস সাহেব আসলেই কি দেশকে রিভাইভ করাতে পারবেন? এ নিয়ে বলছি একটু পরে। এখন ইন্টারনেট ব্ল্যাকআউট করে ইঞ্জিনিয়ার পলক উরুফে অল্প শিক্ষিত পলক কি ক্ষতি করেছিলেন দেশের, তা একটু দেখা যাক। বিগত 17 জুলাই রাত থেকে প্রায় 2 সপ্তাহ ইন্টারনেট বন্ধ করে দেশকে করে রাখা হয় অন্ধকার, আর চালায় আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, পুলিশ লীগ মিলে হামলা সাধারণ ছাত্রছাত্রীদের উপর। কি এক অমানবিক অবস্থায় ছিল দেশ, যা 2024-এর পৃথিবীর কোথাও হবার নয়। যাই হোক, হাজারের মতো মানুষ হত্যা করে শেষ পর্যন্ত পালাতে বাধ্য হয় সরকার। কিন্তু এই অন্ধকারচ্ছন্ন বাংলাদেশে অগণিত হত্যাকাণ্ড আর দেশে অর্থনীতির এই বিশাল ক্ষতি কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। ই কমার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ তথ্য অনুযায়ী গত জুলাই মাসে ইন্টারনেট ও ফেসবুক বন্ধ থাকার কারণে দেশের অনলাইন ভিত্তিক ব্যবসা খাতে প্রায় 1,750 কোটি টাকা ক্ষতি হয়েছে। ভাবতে পারছেন এই অন্তর্বর্তীকালীন সরকারের জন্য দেশকে কোন অবস্থায় রেখে তারা পালিয়েছে? এখানেই শেষ না, যদি আমরা গার্মেন্টস ইন্ডাস্ট্রির দিকে তাকাই, এখানে তো আরো বিশাল ক্ষতি করে গেছে তারা। এই পোশাক শিল্প আমাদের দেশের অর্থনীতির জন্য কতটা গুরুত্বপূর্ণ খাত তা সবাই জানেন, যেখানে আমাদের দেশীয় জিডিপিতে এই শিল্পের অবদান প্রায় 11%। আর বর্তমানে তৈরি পোশাক রপ্তানিতে বিশ্বের একক দেশ হিসেবে বাংলাদেশের অবস্থান দ্বিতীয় এবং শীর্ষে আছে চীন। পোশাক শিল্প এই মুহূর্তে বাংলাদেশের অর্থনীতির প্রাণ শক্তি। রপ্তানি আয়ের 84% আসে এই খাত থেকে, যেখানে 44 লক্ষ শ্রমিক কাজ করেন। এই বিশাল শিল্পেও পলক সাহেব এক যুগান্তকারী লস করে গেছে, কারণ বিদেশি বায়াররা টানা 2 সপ্তাহের মতো সময় ধরে আমাদের দেশীয় সেলারদের সাথে যোগাযোগ করতে না পারায় নতুন ক্লায়েন্টরা অন্য দেশে অর্ডার দিছে, আর রানিং বায়াররা অনেকেই অসন্তুষ্ট হয়েছে, যার ধরুন শিল্পে এসেছে বিশাল এক ধাক্কা। শুধু জুলাই ও আগস্টে তৎকালীন আওয়ামী লীগ সরকারের দেয়া দফায় দফায় কারফিউ ও সাধারণ ছুটিতে বন্ধ হয়ে যায় পোশাক শিল্প কারখানা। ব্যবসায়ী সংগঠনের তথ্য মতে এ সময়ে বন্ধ থাকায় পোশাক রপ্তানি খাতে $2 বিলিয়ন ক্ষতি হয়েছে। এই যে ক্ষতিগুলো হলো, এগুলো সরাসরি দেশের অর্থনীতিতে নেতিবাচক প্রভাব ফেলেছে, যা এই নতুন সরকারের জন্য এক বিশাল চ্যালেঞ্জ। ওকে, এখন একটু দেশের রেমিটেন্স নিয়ে আলোকপাত করা যাক। এটাও একটা বিশাল গুরুত্বপূর্ণ খাত দেশের অর্থনীতিতে, কেননা কোটি প্রবাসীর এই রেমিটেন্সের উপর আমাদের অর্থনীতির আপস এন্ড ডাউন সম্পৃক্ত। এবছরের জুনে $254 কোটি আমাদের দেশে প্রবাসী ভাইয়েরা দেশে পাঠিয়েছেন। হাসিনা সরকারকে পতন করতে যখন সবাই উত্থাল হয়, তখন প্রবাসীরাও প্রতিবাদ করেছেন রেমিটেন্স কম পাঠিয়ে, যার ফলে জুলাইয়ে $191 কোটি থামে, যা তৎকালীন সরকারকে চাপের মুখে ফেলেছিল এবং সর্বাধিক থেকে চাপ পড়ে আওয়ামী লীগ সরকার পালাতে বাধ্য হয়। সরকার পতনের পর ডাক আসে বেশি বেশি রেমিটেন্স পাঠানোর, দেশ পুনর্গঠনের জন্য, যার সূত্র ধরে প্রবাসী ভাইয়েরা এই আগস্টে $222 কোটি পাঠিয়েছেন, যা বিগত বছরের এই সময়ের থেকে 39% বেশি। আর এটিই প্রমাণ করে দেশ বিনির্মাণে প্রবাসীদের আচরণ আর দেশপ্রেম কতটা প্রবল।
আসুন সামাজিক অবস্থা নিয়ে দেখা যাক। এই অন্তর্বর্তীকালীন সরকারের জন্য দেশের এই বিশৃঙ্খল সামাজিক অবস্থা ঠিক করা একটা বড় দায়িত্ব। বিগত সরকারের করা দুর্নীতি আর পদে পদে আওয়ামী কর্তৃত্ববাদ স্থাপন, একদম তৃণমূল গ্রাম ইউনিয়ন পর্যায়ে এক অসামাজিকতার বিস্তার চাইলেই কয়েকদিনের মধ্যে সমাধান সম্ভব নয়। এই অসমতার শিকল ভাঙার পদক্ষেপ নিয়ে একটু পরে বলছি। এই চলমান নৈরাজ্য আর বিএনপির কিছু উগ্রবাদী জনতার দেশে কেওস সৃষ্টি করা সবার জানা, কিন্তু এই যে সাম্প্রদায়িক দাঙ্গা লাগানোর জন্য হিন্দু সম্প্রদায়ের উপর নির্যাতন, এগুলো জামাত শিবিরের কাজ নয়, এটি স্পষ্টত আওয়ামী এক ষড়যন্ত্র। সব দিক বিবেচনা করলে দেশে এখনো স্থিতিশীলতা আসেনি, তবে আসবে বলে আশাবাদী আমরা জনগণ। এবার রাজনৈতিক অবস্থা নিয়ে ভেবে দেখার সময়। দেশে এই কঠিন মুহূর্তে এই পাহাড় সম ঋণের বোঝা মাথায় নেওয়া সরকার এমনিতেই হিমশিম খাচ্ছে। তার মধ্যে পলাতক আওয়ামী ফ্যাসিস্ট সম্প্রদায় আবার গর্ত থেকে বের হওয়ার চেষ্টা চালাচ্ছে। নানানভাবে এই অস্থায়ী সরকারকে প্রশ্নবিদ্ধ আর চাপের মুখে ফেলতে চাচ্ছে। সাম্প্রদায়িক দাঙ্গা করে কিংবা কোর্টে লুকিয়ে কু করার থেকে নিয়ে গোপালগঞ্জের রক্তলাল প্রতিবাদ কর্মসূচি। অন্যদিকে দেশের আরেক বড় রাজনৈতিক দল, যারা 15 বছর নিপীড়ন আর বঞ্চনার শিকার হয়ে আওয়ামী সরকারকে পতন করাতে পারেনি, তারা ছাত্রদের দ্বারা আসন্ন স্বাধীনতার ফায়দা নেয়ার জন্য ব্যস্ত সময় পার করছে। তারা নির্বাচন নিয়ে মাতামাতি করতেছে। এই তলানির অর্থনীতির দেশের দায়ভার নিয়ে আমাদের কোন হাল করবে, এটাও একটা প্রশ্ন। দেশে সরকার বদলের ফলে আপনার আমার লাভ ক্ষতি নিয়ে আলাদা একটা ভিডিও আছে এই চ্যানেলে, চাইলে উপরে আই বাটন থেকে দেখতে পারেন। সব মিলিয়ে নানাবিধ চাপে ডক্টর ইউনূস সরকার খুব বিপন্ন অবস্থায় আছেন ফর শিওর। এতক্ষণ দেশের বর্তমান অবস্থা নিয়ে জানলাম। আসুন এই অন্তর্বর্তীকালীন সরকারের চ্যালেঞ্জেস কি একটু দেখি। এই চ্যালেঞ্জ মোকাবেলা না করতে পারলে আমরা আবার পরাধীন হতে পারি। প্রথমেই আসে আন্তর্জাতিক সম্পর্ক। এই অস্থায়ী সরকারকে ব্যাহত করতে আন্তর্জাতিকভাবে চাপ প্রয়োগের চেষ্টা করছে আওয়ামী লীগ, এবং আমাদের পার্শ্ববর্তী দেশ ভারতের দৃষ্টিভঙ্গিও অনেকটা গুরুত্বপূর্ণ। কেননা বিগত সরকার দেশের লাভের কথা চিন্তা না করে ভারতকে যে যে সুবিধা দিয়েছে তা এই সরকার বা আসন্ন কোনো সরকার দিবে না। এজন্য এটা একটা চ্যালেঞ্জ। আর আমাদের দেশকে যে যে দেশ ঋণ দিয়েছে তাদের সাথে সুন্দর সম্পর্ক স্থাপন জরুরি। বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভের মাধ্যমে চীন বাংলাদেশে প্রচুর বিনিয়োগ করেছে, আর এই বিনিয়োগকারীরা ঋণ ফেরত না পেলে চাপ প্রয়োগ করে আর নানান সময় সার্বভৌমত্বেও আঘাত আনতে পারে। আরেকটি গুরুত্বপূর্ণ জিনিস হচ্ছে দেশকে আভ্যন্তরীণ অপশক্তি থেকে রক্ষা করা। এই আওয়ামী লীগ থেকে নিয়ে অন্যান্য সুবিধালুবীদের থেকে দেশকে কৌশলে হেফাজতে রাখা সময়ের দাবি। কেননা এই অস্থায়ী সরকার যে কোনো সময় নানান চাপে সরে যেতে বাধ্য হলে দেশ কালো অন্ধকার উচ্ছন্নে ডুবে যাবে। আসুন আমরা মুক্তির পথ নিয়ে একটু দেখি। এই অন্তর্বর্তীকালীন সরকার লম্বা সময় ধরে দেশ চালাবে না শিওর, কারণ তারা অস্থায়ী। কিন্তু এই অস্থায়ী সরকারের হাত ধরে দেশের এই শূন্যতা থেকে উত্তরণের স্বপ্ন দেখছেন বিশ্লেষকরা। কারণ ডক্টর ইউনূস স্যারের মতো ব্যক্তির লিডারশিপে দেশ ঘুরে দাঁড়াবে এটাই ভাবছেন অনেকেই। এই ব্যক্তি কি জিনিস তা অদ্য দেশে ফেরা 57 জন সাজাপ্রাপ্ত আমিরাত প্রবাসীদের দিকে তাকালেই বুঝতে পারবেন। আন্তর্জাতিক মহলে ইউনূস সাহেবের অবস্থা অনেক উপরে। এনিওয়েজ, এই সরকার প্রথম আভ্যন্তরীণ কাঠামোর দিকে ফোকাস দিয়ে দালাল আর ফেসিবাদ আদর্শী মানুষকে সরকারের বিভিন্ন মহল থেকে ছাঁটাই করতে হবে, কেননা এরা এখন এই সরকারের জন্য থ্রেট। দ্বিতীয়ত, দেশের সার্বভৌমত্ব রক্ষায় নিয়োজিত বাহিনীকে তৎপর রাখতে হবে। সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে জুলাইয়ের এই সহস্রাধিক হত্যার সুষ্ঠু তদন্ত আর জড়িতদের বিচারের আওতায় আনা, এবং আন্তর্জাতিক মহলে সুসম্পর্ক বজায় রেখে জনগণকে নিয়ে দেশ পুনর্গঠনে কাজ করে যাওয়া। বিশেষ করে পুলিশ প্রশাসন আর সিভিল সার্ভিসের উচ্চ মহলে সৎ কর্মকর্তাদের পদায়িত করে এবং যারা নির্বাচন নিয়ে উদাসীন তাদের সঠিক বুঝ দিয়ে ক্ষমতায় থাকতে হবে, এবং একটা নির্দিষ্ট সময় পর দেশ স্টেবল হলে দেশে ফেয়ার নির্বাচন দিয়ে নতুন সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর করতে হবে। থ্যাঙ্কস ফর ওয়াচিং।